আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। সবাইকে একেবি টক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে শান্তনু। আমরা বরাবরের মতোই একেবি টকে বিশেষ বিষয় নিয়ে, বিশেষ ব্যক্তিত্বদের নিয়ে এবং উল্লেখযোগ্য ঘটনাগুলি নিয়ে আমরা একেবি টক অনুষ্ঠান করে থাকি। আপনাদের সামনে বিভিন্ন তথ্য তুলে ধরি। আমাদের যারাই অতিথি হিসাবে থাকেন তারা বিস্তারিত তথ্যসহ সেই সব ঘটনাবলী আপনাদের সামনে তুলে ধরেন। তাতে করে আমরা ঋদ্ধ হই, আমরা আপনাদের কাছে আরও বেশি করে পৌঁছাই। আজ এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনায় বসেছি একেবি টক অনুষ্ঠানে। সেটি হচ্ছে ভাষা আন্দোলন এবং 19শে মে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের একেবি স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক মহাশয়। নমস্কার, আপনাকে স্বাগত জানাচ্ছি একেবি টক অনুষ্ঠানে। নমস্কার আপনাকে। আমরা যতটুকু জানি যে আপনার কাছে যেসব তথ্যগুলি থাকে সেই তথ্যের কাছাকাছি আমরা সঠিকভাবে পৌঁছতে পারি না। আমরা খুব সহজভাবে আপনার কাছ থেকে তথ্যগুলি নিয়ে আমরা তথ্য সমৃদ্ধ হই। আমাদের অনেকটা দূর যেতে হয় না। যখনই আমাদের তথ্যের প্রয়োজন হয় তখন আমরা অমিত ভৌমিককে মনে করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি একজন সম্মানিত ব্যক্তিত্ব। আপনার কাছে যেটা আজকের এই ভাষা আন্দোলন এবং 19শে মে নিয়ে যেই বিষয়টি নিয়ে আমরা টক শোতে বসেছি একেবি টক অনুষ্ঠানে, সেটার প্রথম যে জিজ্ঞাসাটি থাকবে সেটি হচ্ছে, আমরা যদি ভাষা আন্দোলনটিকে ধরি তাহলে তার একটি প্রেক্ষাপট আছে নিশ্চয়ই। আপনি যদি ছোট্ট করে একটু প্রেক্ষাপটটা তুলে ধরেন। আমি আমার আলোচনার শুরুতেই একেবি টিভি কর্তৃপক্ষকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। এমন একটি বিষয়ে আজকে আলোচনা করবার জন্য আপনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, এর জন্য অশেষ কৃতজ্ঞতা। আর যে বিষয়টি আমরা যদি বরাকের 19শে মে নিয়ে আমরা আলোচনা করতে হয়, না আমরা যদি ভাষা আন্দোলন আসছি, এই জায়গাটাতেই আসছি। ঠিক আছে। তার আমরা কিন্তু 52কে বাদ দিয়ে ঠিক আমরা 61কে ধরতে পারি না। ঠিক তাই। আর 52কে ধরতে গেলে আমাদের আরো পেছনে আসতে হবে। আমরা দেখছি ভারতবর্ষের স্বাধীনতার পরে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা ভাগ হলো। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হওয়ার পর পাকিস্তানের অংশে গেল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, আর এদিকে রইল আমাদের ভারতবর্ষ। আপাত দৃষ্টিতে সে সময় মনে হয়েছিল, যখন ধর্মের ভিত্তিতে দুটো রাষ্ট্র ভাগ হলো, ডিভাইড অ্যান্ড রুল যেটা ব্রিটিশ আমাদের করে দিয়ে গেছেন, যে সর্বনাশের বীজটা বপন করে গেছিলেন, আপাত দৃষ্টিতে মনে হয়েছিল আমরা ভালো থাকব। আমরা হিন্দুস্তানে হিন্দুরা থাকব, পাকিস্তানে মুসলিমরা থাকবেন, সেটা পূর্ব পাকিস্তান হোক পশ্চিম পাকিস্তান হোক, আমরা ভালো থাকব। কিন্তু কিছুদিন যেতে না যেতেই এই বিষয়টার মধ্যে একটা তীব্র অন্তর্সংঘাত তৈরি হতে লাগলো। কেমন করে ব্যাপারটা বলি। পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তান সহস্র যোজন দূরত্ব, তার ভৌগোলিক সীমা। তো নিশ্চয়ই পশ্চিম পাকিস্তানের যে ভৌগোলিক আকৃতি বা ভৌগোলিক পরিবেশের সঙ্গে পূর্ব পাকিস্তানের ভৌগোলিক পরিবেশ মিলছে না। সেখানে অত্যন্ত উষ্ণায়ন, মানে পশ্চিম পাকিস্তানে তাদের ভাষা আলাদা, তাদের খাদ্য তালিকা আলাদা। কিন্তু এই দিক থেকে দেখা যাচ্ছে আমাদের যে পূর্ব পাকিস্তান, মানে পরবর্তীকালে যেটাকে আমরা বাংলাদেশ বলি, সেই পূর্ব পাকিস্তানের বাঙালিদের জীবনচর্যা এটা কিন্তু একেবারেই ভিন্ন ধরনের। মাছে ভাতে বাঙালি, তাদের যে খাদ্যাভাস, আবার মুড়ি চিড়া ভাত ইত্যাদি খেয়ে বাঙালিরা বড় হয়। আর পশ্চিম পাকিস্তানে সেখানে রুটি বা অন্যান্য গম, অন্যান্য খাদ্য, অর্থাৎ খাদ্যের সঙ্গে মিল নেই, ভাষার সঙ্গে মিল নেই। পূর্ব পাকিস্তানের যে ভাষা, মানে বাংলাদেশের যে ভাষা, তারা বাংলায় কথা বলেন, তার সঙ্গে কিন্তু আমাদের পশ্চিম পাকিস্তানের কোনো মিল নেই। এভাবে করে 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 দেখা গেল কি একটা সময় এলো, এই মানে পাকিস্তানের বর্বর বাহিনী
তাদের উপর আগ্রাসন ক্রমশই চালিয়ে যাচ্ছে। ধর্মের উপর শুধুমাত্র মিল একটা দিকেই, সেটা হচ্ছে ধর্মীয় মিল, আমরাও মুসলিম দুই দিকে, এছাড়া আর কোনো মিল নেই। আচ্ছা, কৃষ্টি আলাদা, খাদ্য আলাদা, সংস্কৃতি আলাদা। কারণ পূর্ব বাংলার বাঙালিরা রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, লালন শাহ তাদেরকে নিয়ে আলোচনা করেন, এই সংস্কৃতির সঙ্গে পাকিস্তানের সংস্কৃতির কোনো মিল নেই। কিন্তু শেষ পর্যন্ত যখন দেখা গেল পাক স্বৈরাচার বাহিনী উর্দু ভাষাকে চাপিয়ে দিতে চাইছেন পূর্ব পাকিস্তানের ভাষা হিসেবে, কিন্তু দেখা যাচ্ছে তার 1/4 বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে। তো সেই জায়গায় বাঙালিরা উর্দু ভাষায় কেন কথা বলবে? আপনার মনে আছে পড়বে নিশ্চয়ই আব্দুল লতিফের একটি গান, ওরা আমার কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইডা নিতে চায়। অসাধারণ ভাষা আন্দোলনের গান। ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে পায়। কারণ আপনি যদি যে ভাষায় কথা বলতে অভ্যস্ত, সে ভাষাটিকে, সেই ভাষার যদি কণ্ঠরোধ করে দেওয়া হয়, তাহলে একটি জাতির কখনোই সামগ্রিক বিকাশ সম্ভব নয়। একটি জাতির মূল পরিচয় তার ভাষা। আপনি যখন যে ভাষাতে সে সমৃদ্ধ, আজকে আপনি জানেন আজকে বিভিন্ন ক্ষেত্রে ভাষার কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। মাতৃভাষাতে আমাদের ভারতবর্ষের সরকার করে দিয়েছেন, মাতৃভাষাতে আপনি সর্বোচ্চ শিক্ষা লাভ করতে পারবেন। আগে যে ভাষার একটা রেস্ট্রিকশন ছিল, এখন কিন্তু সেটা উঠে গেছে। কারণ মাতৃভাষাতে কথা বলতে আমরা যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, অন্য ভাষাতে কিন্তু সেভাবে স্বাচ্ছন্দ্য করতে পারি না। তো সে জায়গায় দাঁড়িয়ে দেখা গেল উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে। বারবার প্রতিবাদ জানানো হচ্ছে যে উর্দু ভাষাকে, এটা কিন্তু একেবারে 47-এ আমরা দেখি, 47-এর শেষের দিকে ইয়েতে আপনার হায়দ্রাবাদে একটি কনফারেন্স হয়েছিল, সেখানেই স্থির হয়ে গেছিল যে পূর্ব পাকিস্তানের ভাষা করা হবে উর্দু ভাষা। অর্থাৎ এই অভিসন্ধিটি কিন্তু দীর্ঘ সময়ের এই জায়গায়, এবং তৎকালীন সময়ে যারা পরবর্তীকালে বাংলাদেশের নেতৃত্ব এসেছেন তারাও ছিলেন যে পাকিস্তানের সেই মূল যে তাদের যে পূর্ব পাকিস্তানে যেখানে বসেছিল, সংসদ বসেছিল, অধিবেশন বসেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আরেকজন বীর বাঙালির নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করতে হয়, তিনি ধীরেন্দ্রনাথ দত্ত, বাঘের বাচ্চা। ধীরেন্দ্রনাথ দত্ত সেদিন বলেছিলেন যে কেন এই ধরনের কাজটি করা হচ্ছে, যেখানে এত শতাংশ মানুষ বাংলা ভাষী রয়েছেন, সেখানে কেন তাদের উপর উর্দুকে চাপিয়ে দেওয়া হচ্ছে? উর্দুর পাকিস্তান অবশ্যই পূর্ব পাকিস্তানের ভাষা হওয়া উচিত বাংলা ভাষা। বাংলা ভাষাকে এই আগ্রাসন, আজকে আমাদের অবাক মনে হই বর্তমান প্রেক্ষিতে যখন দেখি যারা লুণ্ঠন করেছিল, যারা ভাষার আগ্রাসন করেছিল, যারা আজকে বাঙালিরা কথা বলছে আমার পার্শ্ববর্তী রাষ্ট্রে, তারা যখন দেখি মানে তাদের আগ্রাসনকারীদের সঙ্গে সহমত পোষণ করছে, তখন সত্যি মানে আমাদের মনে হয় তাদেরকে একটু ইতিহাসটা জানা দরকার। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস যদি না জানে নতুন প্রজন্ম, তাহলে এই ভাষার আগ্রাসন সম্পর্কে তারা জানবে না। এবং এর জন্য সেদিন ইয়েকে বলা হয়েছিল, ধীরেন্দ্রনাথ দত্তকে, তাকে বলেছিলেন পাকিস্তানের সেই স্বৈরাচারী শাসক যে ইউ শুড পে ফর দিস। এবং আপনারা জানলে কষ্ট পাবেন যে ধীরেন্দ্রনাথ দত্তকে সারা জীবন অকথ্য বর্বরচিত নির্যাতনের শিকার হতে হয়েছিল, তার পরিবারকেও। এবং তার মৃত্যুর পরে এর যে ঘটনাটি, এর চাইতে নির্মম কি ক্যান্টনমেন্টে তার মৃত্যুর পরে তার দেহটি বাইরে রেখে দেওয়া হলো থুতু দেবার জন্য। বাংলা ভাষার জন্য আজকে যারা বড় বড় কথা বলেন বাংলা ভাষার জন্য, তারা কিন্তু এই নামটি আমরা ভুলে যাই। ঢাকার রাজপথে যারা প্রাণ দিয়েছিলেন, সেই আব্দুর রফিক, সালাম বরকত, তাদের কথাই আমরা মনে রাখি, এই কয়েকটি নাম। কিন্তু বীর বাঙালি ধীরেন্দ্রনাথ দত্ত, এক্ষেত্রেও কিন্তু একটি সাম্প্রদায়িকতা ভাব রয়েছে, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। কেন ধীরেন্দ্রনাথ দত্ত আজকে অন্যদের নাম যেভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, আপনার কি মনে হয় না কেন ধীরেন্দ্রনাথ দত্তের, তারা কি ইতিহাসটা জানে না? ধীরেন্দ্রনাথ দত্তকে কেন ততটা উজ্জ্বল নয়? এই জায়গাতেও কিন্তু একটা ধর্মীয় মৌলবাদী ভাবনা কাজ করেছিল সে সময়, এখনো সেই ভাবনাটি কাজ করে বলেই
ধীরেন্দ্রনাথ দত্তকে সেভাবে করে প্রকটিত করা হয় না। তো সে যাই হোক, 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি 71-এ গঠিত হয়েছিল, তার সূচনাটি ছিল কিন্তু 52। এই 52-র মধ্য দিয়ে যে আন্দোলন, ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলন হয়েছিল স্বৈরাচারী পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে। ধীরে ধীরে সে আন্দোলন 71-এ যায় এবং 71-এ আমাদের তৎকালীন বাংলাদেশের জাতির পিতা মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের গঠন করেছিলেন। তো সেই সব ইতিহাসের কথা, মুক্তিযুদ্ধের প্রেক্ষিত, ত্রিপুরার কথা, এই মুক্তিযুদ্ধে ত্রিপুরাবাসীর অবদান, আমাদের অগ্রজদের অবদান। এখনো আপনি যদি আমাদের মিউজিয়ামে যান, সেখানে দেখবেন রবীন সেনগুপ্তের তোলা ছবিগুলো মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে। এবং আমাদের ত্রিপুরা এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে কি ভূমিকা পালন করেছিল সেটা সকলেই জানেন, সর্বজন বিদিত। তো সেই আন্দোলন কিন্তু আজকে সফল হতে পেরেছিল একটিমাত্র কারণে। সে কারণটি হচ্ছে বাংলাদেশের, পূর্ব পাকিস্তানের সকল মানুষ বাংলা ভাষায় কথা বলে, তারা সকলেই বাঙালি। তাই 21 যতটা উজ্জ্বলতা পেয়েছে, 19শে মে ততটা উজ্জ্বলতা পায়নি। তার কারণ হচ্ছে কি, আমাদের দেশ মিশ্র সংস্কৃতির দেশ, নানা ভাষাভাষীর দেশ। এই জায়গায় দাঁড়িয়ে 21কে যেভাবে এগিয়ে দেওয়া হয়েছে, 19কে একটি প্রাদেশিকতার শৃঙ্খলিত করা হয়েছে, আঞ্চলিকতার শৃঙ্খলে বা প্রাদেশিকতার শৃঙ্খলে করা হয়েছে বলেই 19কে কিন্তু আজকে আমরা গুরুত্ব দিতে পারছি না ব্যাপক অর্থে। কিন্তু আজকে সেটা কাছাড়ের ঘটনা বলে শুধুমাত্র কাছাড়েই পালিত হবে না, তা হওয়া উচিতই নয়। যেখানে বাঙালিরা রয়েছেন এবং বাংলা ভাষাভাষী মানুষ রয়েছেন, বাংলা কৃষ্টিকে রক্ষার স্বার্থে আমাদেরকে 21 পালন করতে হবে, আমাদেরকে 19শে মে পালন করতে হবে। কারণ 21 এবং 19 মানে 21-এর গর্ভেই কিন্তু 19-এর জন্ম। তো 21কে বাদ দিয়ে 19 নয়, এবং 19কেও কখনো আমরা অস্বীকার করতে পারবো না। এবং আপনি জানলে অবাক হবেন, এই ত্রিপুরা রাজ্যে কিন্তু সে সময় আমাদের জাগরণ পত্রিকার যিনি সম্পাদক ছিলেন জিতেন্দ্র পাল, সে এই যে একাদশ ভাষা দধিচি, তাদের চিতাভস্য জিপ গাড়িতে করে নিয়ে আসা হয়েছিল। আসাম আগরতলা রোডের দুপাশে মানুষ দাঁড়িয়েছিলেন ভাষা দধিচিদের সম্মান জানানো হতে, এবং সেই মিছিল আপনার আমাদের হাওড়ার সলিলে সেই চিতাভস্য কিন্তু বিসর্জন করা হয়েছে। অর্থাৎ সেদিক থেকে দেখলে 19-এর সঙ্গে ত্রিপুরাও কিন্তু যোগসূত্র রয়েছে। কারণ সেদিন ভাষা আন্দোলনে যারা মারা গিয়েছিলেন তাদের মধ্যে ত্রিপুরারও 2-1 ছিলেন, তাদের বাড়ি বা তাদের মামার বাড়ি ত্রিপুরা, এরকম একটা ত্রিপুরার সঙ্গে তাদের যোগসূত্র ছিল। এই আর আমরা যদি দেখি এই যে 21 থেকে আমরা যদি অমর 21-এর থেকে আমরা 19শে মের ভাষা আন্দোলনকে দেখি, তাতে করে আমরা যতটুকু জানি যে 21 আমাদের অহংকার, কিন্তু 19 আমাদের সম্মান, আমাদের চেতনা। যেটা আপনি একটু আগে বললেন যে 19-এর সাথেও কিন্তু সেই বাংলা ভাষা এবং বাঙালিরা জড়িত রয়েছে। এটাকে একটা প্রাদেশিকতার রূপ দিয়ে একে ততটা উজ্জ্বলতায় রাখা হচ্ছে না। এখানেও কি কোনো রকম মানে কি কাজ করছে? বিষয়টা হচ্ছে এই যে উজ্জ্বলতা রাখা হচ্ছে না কেন, এটাকে শুনুন, আমরা মানে সত্যি কথা বলতে গেলে বাঙালিরা চিরকালীন বাংলা ভাষাভাষী মানুষকে কিন্তু সমান যোগ্যতায় রেখেছে। আপনি পশ্চিমবঙ্গে যান, সারা ভারতবর্ষের মানুষ পশ্চিমবঙ্গে বাস করেন, বিহার থেকে শুরু করে পাঞ্জাব থেকে শুরু করে সারা মানুষ, সকলকে কিন্তু আতিথ্য দিচ্ছে পশ্চিমবঙ্গ, সকলে কিন্তু রয়েছে। কিন্তু আপনি যখন ভিন রাজ্যে যাবেন, সে জায়গায় কি একইভাবে একই দৃষ্টিভঙ্গিতে একজন বাঙালিকে বরণ করা হয়, রাখা হয়? আপনি একটু পরখ করে বলুন। উত্তরপ্রদেশে আপনি যান, দক্ষিণ ভারতে আপনি গেলে একটা দক্ষিণ ভারতীয় স্মেল, মানে দক্ষিণ ভারতের তামিল, তেলুগু ইত্যাদি ভাষাভাষী অঞ্চলের মানুষ তারা নিজেদের মতো করে কথা বলে। বা আমি বলছি
বাঙালিরা যেভাবে করে অন্যকে আপনত্বে বরণ করতে পারে, এই বিষয়টি কি আপনি ভারতবর্ষের অন্য জায়গায় পেয়েছেন? এই ব্যাপারে আমি নিশ্চিত, আমি খুব অহংকার করি আমি বাঙালি বলে। কারণ আমরা আপ্যায়নে, সে আপনি বাংলাদেশের বাঙালিই বলুন, পশ্চিমবঙ্গের বাঙালি বলুন, সারা ভারতবর্ষের বাঙালি, সারা পৃথিবীর বাঙালি বলুন, আপ্যায়নে আমরা। তো সেই জায়গায় এই বিষয়টি কাজ করছে। 1961 আগে যদি আমরা যাই, 52-তে গেলাম, আমরা দেখি 1954-তে একটি বাজেট অধিবেশন হয়েছিল। আচ্ছা। এবং সেই বাজেট অধিবেশনে তখন আসামে যে বিষয়টি উঠে আসে সেটি হচ্ছে যে অসমের একমাত্র রাজ্য ভাষা হবে আসাম। একই বিষয়, কিন্তু তখন যেভাবে উর্দু ভাষাকে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটা একই একই ভাবনাটা একই, তাই। অথচ দেখা যাচ্ছে আসামের সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষ প্রচুর সংখ্যক রয়েছে, যারা কি তাদের বাঙালিদের দাবিটা কি ছিল? তারা অহম ভাষার বিপক্ষে ছিল না, যে অহমের পাশাপাশি বাংলা ভাষাকেও আমাদের রাজ্য ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, যেহেতু সেখানে বিপুল অংশের মানুষ বাস করে। সেটা হচ্ছে 54-এ। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখি কোনো না কোনোভাবে করে বাঙালিরা কিন্তু নানাভাবে বঞ্চনার শিকার। আপনি বরাক উপত্যকায় যান, শিলচর কাছাড়ে যান, এবং শিলচরের বেশিরভাগ মানুষ এসেছেন ওপারের যে সিলেট ডিস্ট্রিক্ট থেকে এসেছেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা দেখি 1960 সালের 14ই অক্টোবর একটি ভাষা বিধি বিল সেটাই ওঠানো হয় আসামে। আচ্ছা। এবং সেখানে সেই ভাষা বিধি বিলে বাঙালিরা দাবি করছে যে দ্বিতীয় ভাষা করা হোক বাংলাকে। খুব কায়দা করে যে কথাটি সেখানে বলা হলো, হ্যাঁ, খুব কায়দা করে এই বিষয়টি বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে সেই ভাষা বিধি বিলে, দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ শ্যাল বি ইউজড ফর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড আদার অফিসিয়াল পারপাস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ কাছাড়। আচ্ছা। মানে সেখানেও শুধুমাত্র কাছাড়ের মধ্যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে লিপিবদ্ধ করার কথা বললো। অর্থাৎ কিনা আবারও বাঙালিকে তার ভাষাকে, তার সংস্কৃতিকে মুখ থুবড়ে দেওয়ার একটি প্রচেষ্টা চলল। এবং সেই সময় আমরা দেখি, সেই সময় বিমলা প্রসাদ চালিহা সরকার, তিনি ক্ষমতাসীন। বাঙালিরা বারবার দাবি করছেন যে আমাদের ভাষাকে স্বীকৃতি দেওয়া হোক। এবং অক্টোবর মাসে শেষের দিকে 30 তারিখ খুব সম্ভবত অক্টোবর মাসের একক ভাষা বিল হিসেবে আসামি ভাষা সেটা পাশ হয়ে গেল। ক্ষোভে ফেটে পড়লেন সমগ্র বঙ্গ ভাষাভাষী অঞ্চলের মানুষ। এই 60-এর শেষ দিকে, মানে ডিসেম্বর থেকে শুরু করে আমরা যদি দেখি, বাংলা ভাষাভাষী মানুষের উপর নেমে এলো দুর্বিষহ অত্যাচার, দুর্বিষহ নিপীড়ন। তাদেরকে ঠিকমতো রেশন দেয়া হতো না, তাদেরকে তাদের লেখাপড়ার ওপর তাদের আঘাত। এবং প্রকারান্তরে এই আসামের যে বিমলা প্রসাদ চালিহা সরকার, তারা বিষয়টিকে সমর্থন করে যেতেন। কোনোভাবেই এই বাঙালিদের উপর যে অত্যাচার, যে অমানবিক কাজগুলি একের পর এক ঘটে চলেছে, সেগুলিকে রোধ করবার মতো কোনো মানে সদিচ্ছা আসাম সরকারের তখন ছিল না। আমরা দেখছি কাছাড়ে বহু বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। তারপর আপনার বদরপুর, শিলচর, তারপর কি বলে এটাকে, করিমগঞ্জ, বহু মানুষ অত্যাচারের শিকার। বহু লোক পালিয়ে ত্রিপুরায় চলে এসেছেন। অর্থাৎ একবার এলো, বাঙালিদের কোথাও ঠাঁই নেই, একবার এলো পূর্ব পাকিস্তান থেকে ত্রিপুরায়, আবার আসছে সিলেট থেকে আর আসামে, আবার আসছে আসাম থেকে ত্রিপুরা। এই উদ্বাস্তু আমরা মুখে বলি রবীন্দ্রনাথ আমার, আমাদের রতুল প্রসাদ, নজরুল আমার, একই বৃন্তে দুটি কুসুম, কিন্তু বাস্তবিকে কি একই বৃন্তে দুটি কুসুমের প্রতিফলন আমরা দেখি না। এবং সেই যুগে দাঁড়িয়ে আরো দেখি না, এই সময়ে দাঁড়িয়ে আরো দেখি না। আজকে এই সময়ে দাঁড়িয়ে একটা কথা আপনি অনুমতি দিলে বলবো। নিশ্চয়ই বলবেন। আজকে থেকে 8-10 মাস আগেও যে মৈত্রী আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে,
সামাজিক মাধ্যমগুলিতে, বা যারা নিয়মিত আসতেন যেতেন, আমাদের মধ্যে যে মৈত্রী বিনিময় ছিল, এই সময়ে দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে করে আপনার চেনা মুখগুলি, তাদের যে সাম্প্রদায়িক ভাবনা চিত্রগুলি, আপনি নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, এই ইদানিংকালে কিন্তু ফুটে উঠছে। এই পারস্পরিক যে ভাতৃঘাতী ভাবনা, এটা কিন্তু আমাদেরকে দূরত্ব বাড়াচ্ছে। এখানে আমি একটা কথা বলতেই চাইব যে দেখুন, আমরা, আপনি বা এখানে সবাই দুই দেশের, আমি বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশ ভারতের কথা বলছি, আমরা দুই দেশের সমন্বয়ে নানা অনুষ্ঠান বলুন, নানা আন্তরিকতা বোধ থেকে শুরু করে বিভিন্ন সম্পর্কে আবদ্ধ হয়েছি, এটা সত্যি কথা। কিন্তু আজকের যে একটা অচেনা একটা পরিবেশ বা সেটা যাই হোক, সেটা কিন্তু আমাদের মানে আঘাতই দিচ্ছে প্রতি মুহূর্তে, যে এরকমটা তো আমরা ভাবিনি। বা ৭১ থেকে আজকের ২০২৫ সাল, এখনো অবধি ৭১-এর যে আগের যে পরিবেশ, যে কারণে আপনার ৭১ হয়েছিল, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে ৭১ থেকে ২৫-এর মধ্যে এতগুলি বছর এতটুকু পরিবর্তন হয়নি। নাহলে ২৫-এ এসে আমরা যে জিনিসটা বুঝতে পারছি, সেখানে আমাদের দেশ বিরোধিতাটা আমাদের সত্যিই আঘাতে হয়। সেটা যে কোনো কারণই হোক, রাজনৈতিক কারণ হতে পারে, কিন্তু এই যে আমাদের যে, আপনি যেটা শব্দটা খুব সুন্দর ব্যবহার করলেন, ভাতৃঘাতী, এই যে আমাদের বিদ্বেষ ছড়ানো হচ্ছে, মানে আমরা ভাবতেও পারতাম না আজকে থেকে ৬ মাস আগে যে এভাবে করে আসলে এগুলির নেপথ্যে যে পৃথিবীর, আমি বলবো না যে শুধুমাত্র এপারের মানুষ আমরা চাইছি না বা ওপারের মানুষ, পৃথিবীর সকল শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ চাইছেন আমরা সম্মিলিতভাবে থাকতে, কিন্তু তারও নেপথ্যে পৃথিবীকে পরিচালিত করে সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছি কয়েকটি অশুভ শক্তি। এই পুরো প্রোপাগান্ডার নেপথ্যে একটা অশুভ শক্তি কাজ করছে। আপনি কথা বলুন বাংলাদেশের মানুষের সঙ্গে, এরা কিন্তু চায় না, এরা সংঘাত চায় না, বেশিরভাগ মানুষ চায় না, কিন্তু তাদেরকে ব্রেইন ওয়াশ করিয়ে যেভাবে করে আমাদের মধ্যে দূরত্ব, পারস্পরিক দূরত্ব তৈরি করানো হচ্ছে। আজকাল সোশ্যাল মিডিয়া অনেক বেশি সমৃদ্ধশালী, অ্যাডভান্স এখন, এবং সত্যকে মিথ্যা বানিয়ে দেওয়া হয়। আজকাল এমন একটা বিষয় দাঁড়িয়েছে, কোনটা সত্য কোনটা মিথ্যে সেটা বোঝা মুশকিল, মানে কোনটা অতিরঞ্জিত সেটা বুঝতে পারছি না। তো এই জায়গায় দাঁড়িয়ে আমাদের সময় এসেছে আমাদের যে আগামী প্রজন্মকে কিন্তু এই বিষয়গুলি জানাতে হবে। আমরা যদি দেখি যে ১৯-এর ঘটনাটা কিন্তু আমরা জানি, তার পরিপ্রেক্ষিতে গণসংগ্রাম পরিষদ তৈরি হয়েছিল শিলচরে। সেই গণসংগ্রাম পরিষদের কার্যসূচি একটাই ছিল যে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে, বাংলা ভাষাকে দ্বিতীয় রাজ্য ভাষা হিসেবে মর্যাদা দিতে হবে। তো সেই কর্মসূচি অনুযায়ী ১৯শে মে আপনার শিলচর রেল স্টেশনে সমাবেশ হয় এবং শান্তিপূর্ণ, সত্যাগ্রহী শান্তিপূর্ণভাবে সেখানে তারা বসেছিলেন। এবং সেদিন করিমগঞ্জেও একটি প্রসেশন বেরিয়েছিল, শান্তিপূর্ণভাবে মানুষ সবাই এসে ওখানে এসে মিলিত হয়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে দুপুরবেলা লক্ষ্য করা গেল পুলিশের মানে বুলেটে ঝাড়া হয়ে গেল প্রায় 11টি প্রাণ। এটা অসম্ভব ব্যাপার। আপনি শান্তিপূর্ণভাবে ইতিহাসের সবথেকে বড় ভাষা আন্দোলনের শহীদ এই 11 জন, থেকে বড় ঘটনা হয়নি ভাষা আন্দোলনের। মানে আপনি আপনার অধিকারের জন্য, আমি আমার অধিকারের জন্য শান্তিপূর্ণভাবে সত্যাগ্রহ করছি, কিন্তু আপনার সরকারের তো এখানে পারে না কোনোভাবেই সত্যাগ্রহীদের উপর তার এই বর্বরোচিত যে আক্রমণ সেটি করতে। সেই বর্বরোচিত আক্রমণে 11টি প্রাণ চলে গেল। সেই 11টি প্রাণের মধ্যে শচীন্দ্র পাল, বীরেন্দ্র সূত্রধর, কানাইলাল নিয়োগী, চণ্ডীচরণ সূত্রধর, হিতেশ বিশ্বাস, আরেকজন ছিলেন কমলা ভট্টাচার্য, ভাষা আন্দোলনের প্রথম নারী শহীদ, স্কুলে পড়ুয়া ছাত্রী, মাধ্যমিক স্টুডেন্ট ছিলেন খুব সম্ভব একদম। এবং আরেকটি তথ্য আপনাকে দিই যে আমাদের রাজ্যের যিনি বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুদীপ্ত শেখর মিশ্র, ওনার মাসি, কমলা ভট্টাচার্য হচ্ছেন ওনার মাসি। তো সেই দিক থেকে এও আজকে মানে এই দিনটিতে আমাদের গভীর শ্রদ্ধার সঙ্গে এই একাদশ ভাষা দধিচিকে আমরা শ্রদ্ধা জানাই, কারণ তাদের আত্মত্যাগ না থাকলে পরে আজ কিন্তু দ্বিতীয় রাজ্য ভাষা হিসেবে
আজকে মানে আসামে বাংলাকে স্বীকৃতি দেওয়া হতো না। এবং আমার বেশ মানে এই একাদশ দধিচি যে মারা গেছেন, আমরা 11 জনের নাম জানি, কিন্তু তার দুদিন পরে ওই পুলিশের গুলিতে আরো দুজন পরে মারা গেছেন, চিকিৎসারত অবস্থায় তারা মারা গেছেন। কিন্তু সেই হিসাব ধরলে প্রায় 13 জন মারা গিয়েছে, যেহেতু ওই সময়ই মারা যাননি, পরে মানে হয়তোবা 1 বছর বা আমি সময়টা ঠিক মনে নেই, পরে মারা গেছেন ওই মানে সেই বুলেট এবং সেটা গুলির আঘাতেই তাদের মৃত্যুবরণ। না, এতটা সময় লাগেনি, কয়েকদিন পরেই তারা মারা গেছিলেন। এবং আমার সৌভাগ্য হয়েছিল বীরেন্দ্র সূত্রধরের স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার। আমি বহুবার 19শে মে বরাকে থাকার সুযোগ হয়েছে, এবং তাদের যে ভাষাপ্রীতি আমাকে কিন্তু মানে কি বলবো, আমাকে খুব আনন্দিত করেছে। এবং আপনি অনুমতি দিলে আমি আমার সেই স্মৃতিচারণ করব। আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নেব। আমরা আলোচনায় থাকছি, আমরা ছোট্ট বিরতির পর আবার আলোচনায় ফিরছি, সঙ্গে থাকবেন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি একেবি টক অনুষ্ঠানে। আমরা এই অনুষ্ঠানে বিশেষ একটি বিষয় নিয়ে কথা বলছি, সেটি হচ্ছে ভাষা আন্দোলন এবং 19শে মে। এই দুটি মধ্যে যে আমরা একটা যোগসূত্র তৈরি করতে চলেছি, সেই যোগসূত্রকে তথ্য সমৃদ্ধ করার জন্য আমাদের একেবি টিভি স্টুডিওতে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক মহাশয়। আমরা ফিরে যাচ্ছি আবার আলোচনায়। মাতৃভাষা, বিশ্বকবি বলেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। মাতৃভাষার কথাটা আসলেই কিরকম একটা মায়ের পরশ পাই আমরা, মনে হয়। সেখানে বহু ভাষাভাষী লোক বাস করে গোটা পৃথিবীতে। দেখা যাচ্ছে যে অনেক ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে শুধু একে সংরক্ষণ করার অভাবে। ব্রিটেনে একটা ভাষা ছিল কর্নিশ ভাষা, একমাত্র ভদ্রমহিলা যিনি ছিলেন তার মৃত্যুর পর সেই ভাষাটিও বিলুপ্ত হয়ে গেছে। আপনি দেখুন সংস্কৃত, পালিত আস্তে আস্তে চলে যাচ্ছে। ভাষাবিদরা কিন্তু মনে করছেন যে যদি এখনই আমাদের যে ভাষাগুলি রয়েছে তা যদি সংরক্ষণ না করি, আগামী দিনে বা আগামী বিশ্বে 4-5টি ভাষা সহ ছাড়া আর কোনো ভাষার কিন্তু অস্তিত্ব থাকবে না। এইখানে দাঁড়িয়ে যে আমাদের মাতৃভাষা আমরা বলছি মাতৃদুগ্ধ সম, এই মাতৃভাষাকে সংরক্ষণ করতে যদি আমাদের আন্দোলন করতে হয়, এটা একটা অবাক বিষয়। এবং আপনি একটু আগে বললেন যে আন্দোলন শুরু হয়েছিল 52 সালে, 19শে মে তার সঙ্গে যোগ হয়েছে, এবং সেটা 52 থেকে 61 সেই এটা কিন্তু সবাই সেই বাঙালিরাই জড়িত। বাংলা ভাষাটা নিয়েই কিন্তু আন্দোলনটা বেশি হচ্ছে। যেখানে আমরা পৃথিবীতে আরো অনেক ভাষা আছে, সেখানে কিন্তু আমরা আন্দোলন, আমি জানি না কোথাও আছে কিনা, কিন্তু সেটা আমাদের। এবং আপনি আরো জানেন যে আমাদের এই বিহারে মানভূমে, সেখানেও বাংলা ভাষার জন্য কিন্তু আন্দোলন হয়েছে। আপনি দেখুন, মানে শুধুমাত্র আমরা 19-21 এবং এই বিহারে, পশ্চিমবঙ্গের কাছে বিহারের মানভূম একটি অঞ্চলে, এরাও কিন্তু এই বাংলা ভাষাতে কথা বলবার দাবির জন্য তারা আন্দোলন করেছেন। এটিও কিন্তু ইতিহাস। কিন্তু কিছুদিন আগে বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষা হিসাবে মর্যাদা দেওয়া হয়েছে। দেওয়া হওয়ার হলে কি হবে, আপনি তো আমার আগামী প্রজন্মকে ভাষার প্রতি সেভাবে করে তাদেরকে অনুপ্রাণিত করছি। এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম যে আমরা কেন বাংলা ভাষা নিয়ে আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারছি না। আপনি কি মনে করেন আসলে কোথায় খামতি আমাদের? আমার একটা মানে ব্যক্তিত্বের কথা মনে পড়ে। তিনি স্বামী পূর্ণাত্মানন্দ, সাধারণ সুবাগ্মী ছিলেন। তিনি বাংলাদেশে বসে আছেন ঢাকা মিশনে। আমি গেলাম ওনাকে দর্শন করতে, প্রণাম করলাম। এমন সময় আরেক ভদ্রলোক এলেন। মহারাজ জিজ্ঞেস করছেন, ইনি তোমার কি হয়? আমার ওয়াইফ।
তো মহারাজ হেসে বলছেন, আমার স্ত্রী বলতে কি লজ্জা বোধ হয়? আরে বাপরে। আপনি কোন দেশে থাকেন? বাংলাদেশে। তো উনি বলছেন বাংলাদেশে। বলছেন আপনার ভাষা কি? তো বলছেন বাংলা। তা আপনার ওয়াইফ কি বাঙালি না বিদেশি বিয়ে করেছেন? বলছেন না, বাঙালি। বলছেন তাহলে তো তিনটেই আপনার বাংলার সঙ্গে সম্পৃক্ত, স্ত্রীও বাঙালি, আপনার ভাষাও বাংলা, আপনি থাকেনও বাংলাদেশে, তাহলে আমার ওয়াইফটা কেন বললেন? মহারাজ বলছেন যখন, এর মানে এ নয় যে আমি ইংরেজিতে কথা বলবো না, অন্য ভাষা জানবো না, নিশ্চয়ই জানবো আমার, কিন্তু মানে সে জায়গায় দাঁড়িয়ে আমি যদি আমার ভাষার প্রতি শ্রদ্ধা বোধ হারিয়ে ফেলি, আমি যদি কথা বলতে গেলে, কোথাও বক্তব্য রাখতে গেলে আমি বা আপনি সকলেই আমরা অযাচিতভাবে 5টি শব্দের মধ্যে 6টি শব্দ ইংরেজি চলে আসে। এই জায়গাগুলি থেকে নিজেদেরকে সংযত করতে হবে। এর কারণ হচ্ছে আমাকে অভ্যাস বাড়াতে হবে। আমাদের একটা ধারণা হয়ে গেছে, আমরা যদি বাংলা ভাষায় কথা বলি আমার আগামী প্রজন্মের সঙ্গে, এরা বোধহয় পিছিয়ে পড়বে। সে জায়গায় থেকে বেরোতে হবে। আজকে বাংলা, আজকে আমাদের ভালো লাগে দেখলে আজকে আমেরিকার রাজপথে, লন্ডনের রাজপথে আজকে বাংলা নববর্ষ পালিত হয়, সেখানে লালনের গান হয়, সেখানে হাসান রাজার গান হচ্ছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সে জায়গায় দাঁড়িয়ে আমি আমার সন্তানকে, আগামী প্রজন্মকে অতুল প্রসাদ শেখাইনি। আমি তাকে রবীন্দ্রনাথ ছেড়ে দিন, রবীন্দ্রনাথ, নজরুল, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল, জীবনানন্দ তাকে আমি শেখাইনি। এবং অদ্ভুতভাবে আসলে আমাদের কি হচ্ছে কি জানেন তো, আমাদের শুধুমাত্র পারফর্মার হওয়ার একটা প্রতিযোগিতা চলছে, ইঁদুর দৌড় চলছে। সেখানে ভাষা নিয়ে, সংস্কৃতি নিয়ে, সাংস্কৃতিক যাপনে আমরা বিশ্বাস করছি না, আমরা ছুটছি আড়ম্বরতার পেছনে ছুটছি। আরেকটা বিষয় দাঁড়িয়েছে, বই পড়ার অভ্যেসটা কমছে। এখন তার একটা নতুন সংস্কৃতি এসেছে, জানেন নিশ্চয়ই। সেই সংস্কৃতিটাকে আমি বলি, এটা হচ্ছে উত্তরীয় সংস্কৃতি, উত্তরীয় আর স্মারক সংস্কৃতি। আগে বিয়ে বাড়িতে গেলে বই দেয়া হতো, বাচ্চাদের হাতে বই তুলে দেয়া হয়। এখন বাচ্চাদেরকে কোনো সংগঠক, আয়োজক বাচ্চাদেরকে বই দেন না। আমি কার্ষিকতা ছাড়া বা টিভি ছাড়া দেখেছিলাম কয়েকদিন আগে বই দিয়েছিলেন, কিন্তু আজকাল এগুলি দেয়া হচ্ছে না। আমি সংগঠকদের কাছে বলবো, অনুরোধ করব, আগামী প্রজন্মকে স্মারক দেওয়ার এখন খুব প্রয়োজন নেই। ঠিক, এরা যখন স্মারকের উপযোগী হবে তখন তাদেরকে স্মারক দেবেন। এখন তাদেরকে রবীন্দ্রনাথের বই দিন, নজরুলের বই দিন, অতুল প্রসাদের বই দিন। কয়েকদিন আগে একটা অনুষ্ঠানে গেলাম, সেখানে ভালো লাগলো। সে যদি বইটি নাও পড়ে, তার বাড়িতে থাকে, বছরে একদিন হলেও পাতাটা উল্টাতে উল্টাতে হলো 2টো লাইন তো রবীন্দ্রনাথকে পড়বে। এই সময় দাঁড়িয়ে এই সকলকে খুশি করার যে একটা নেতিবাচক প্রক্রিয়া চলছে, 50 টাকা দিলে স্মারক দিয়ে দেয়, এমন আয়োজকরা আছেন। আপনি 50 টাকা অনুষ্ঠানে দিয়েছেন, আপনাকে একটা স্মারক পরিয়ে উত্তরীয় গলায় দিয়ে দেবে। তা স্মারকের মান, উত্তরীয়র মান কোথায় যাচ্ছে? আপনি কি করে বাংলা সংস্কৃতিকে রক্ষা করবেন? কারণ তাকে তো রবীন্দ্রনাথ পড়তে হয়নি, শুধুমাত্র 50 টাকা 500 টাকা ডোনেশন দিয়ে উত্তরীয় স্মারক কিনে ফেলে। তো সে জায়গায় দাঁড়িয়ে আপনি বাংলা ভাষাকে কি করে রক্ষা করবেন? আমার কথাগুলি কাউকে আহত করবার জন্য বলছি না, বাস্তবিক প্রেক্ষিতে বলছি। কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে আমি গেলাম, আমার একটি নেমন্তন্ন ছিল। তো আমাকে আয়োজকরা বলছেন, স্যার আপনি একটু পুরস্কারগুলি দিয়ে যাবেন। ভালো কথা। অনুষ্ঠানে যাওয়ার পর দেখলাম হল ভর্তি, পুরো হল ভর্তি, মানে একজন বাচ্চার সঙ্গে তার গার্জিয়ান মিলে, মানে উপর নিচ ভর্তি। এরপর যখন আমি ভাবলাম আচ্ছা পুরস্কার দেবো, 10টা 20টা বা 40টা হবে, 650 পুরস্কার। আপনি ভাবুন, 650 স্মারক, 650 উত্তরীয়, এরপর আবার সঙ্গে মেডেলও আছে। তো ওই 650 বাচ্চাকে যদি পুরস্কার না পায় তাহলে তার স্কুলে রাখবে না, অন্য স্কুলে নিয়ে যাবে, গার্জিয়ানরা অন্য স্কুলে নিয়ে যাবে। যদি সেলফিতে বাচ্চার স্মারক নেবার মুহূর্তটিকে বন্দি করে পোস্ট করতে না পারে সোশ্যাল মিডিয়ায়, তাহলে গান শিখিয়ে লাভ নেই। এই জায়গায় চলে এসেছে সংস্কৃতি চর্চা। আগে কি ছিল, একটা সময় মঞ্চ পাওয়ার জন্য দীর্ঘদিনের সাধনা অধ্যাবসায় ছিল। এখন বাচ্চাকে স্যারের বাড়িতে দিয়েই বলে সামনের সপ্তাহে স্যার একটা প্রোগ্রাম পাওয়া যাবে নি। আপনি কথাগুলি যাচাই করে দেখবেন এই জায়গায়। এবং যে শিক্ষক নাচ গান তবলা আবৃত্তি, যে গানের যে শিক্ষক যত বেশি করে প্রোগ্রাম করাবেন, তার স্টুডেন্ট তত বেশি।
সেখানে বাংলা ভাষা সংস্কৃতি শেখার দরকার কই, সময় কই, শুধু স্মারক চাই আর ভ্যানিটি দেখাতে হবে, লোক দেখাতে হবে। কিন্তু তারপরে এই যে বাংলা ভাষা, আমরা যে আপনি যে আপনার কথায় যা বুঝলাম যে বাংলা ভাষাটাকে আমরা পিছিয়ে পড়া ভাষা বলছি, হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ তো আমাদের পিছিয়ে দেয়নি, জীবনানন্দ দাশ তো আমাদের পিছিয়ে দেয়নি। আমরা তো আসলে কি জানেন তো, আমরা আগামী প্রজন্মকে এই কথাটাই সবাই বলতে বাঙালি, চাইছি। বাংলা ভাষাভাষী, আমরা বাংলাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে, কারণ উচ্চ শিক্ষায় এনারা সাবজেক্ট, তাই না? কিন্তু ব্যাপারগুলো হচ্ছে কি দাঁড়িয়ে, আজকালকার আধুনিক প্রজন্ম তাদের কর্মসূত্রে বা জীবনের প্রয়োজনে অন্য ভাষা শিখুক, মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাকে নিজের ভাষা করে ফেলছে, এবং তার জন্য আমাদের অভিভাবকরা দায়ী। আপনি বাড়িতে বাংলা ভাষার চর্চা করছি না, আমরা বেশি করে বাংলা ভাষার কথা বলছি না। স্বামী স্ত্রী যখন কথা বলছি বাচ্চার সামনে, তখন ইংরেজি ভাষায় কথা বলছি। কারণ আমরা মনে করছি কি, আমার ছেলে মেয়ের কাছে আমি খুব গর্বিত পিতামাতা, কিন্তু স্বামী বিবেকানন্দ বলছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, কাজটা শুরু করতে হবে বাড়ি থেকেই। কিন্তু আমরা তো পাশের বাড়ি থেকে শুরু করি। ওইটা ভাবলে চলবে না। আমি আবারও বলবো, যদি বাংলা ভাষাকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হয়, এর ব্যবহার বাড়াতে হবে, বেশি বেশি করে বই উপহার দিতে হবে। আমরা বাচ্চাদেরকে বই দেওয়ার পক্ষপাতী, বই পড়ার অভ্যেস বাড়ান, যত বেশি করে তাদের স্কুলে তো তাই প্রাইজ পেতাম, সেটাই বলছি। মানে বই এখন এই অদ্ভুত একটা জীবনানন্দের কথা মনে হচ্ছে, অদ্ভুত আধার নেমেছে পৃথিবীতে আজ, একটা অদ্ভুত আধার, অন্ধকার। এবং আমি একবার বলবো, আপনারা ত্রিপুরাবাসী বা অন্যান্য জায়গা থেকে অনুষ্ঠানটি দেখছেন, একবার হলেও 19শে মে আপনারা শিলচরে গিয়ে অভিজ্ঞতা অর্জন করুন। কেন জানেন তো? এই জায়গাটাতেই আমি আসতে চাইছিলাম। আপনি বহুবার শিলচরে আমন্ত্রিত ছিলেন। আমরা জানতে চাইব যে এই যেখানে এই ঘটনার সূত্রপাত, যেখানে ইতিহাস তৈরি হয়েছিল, সেই শিলচরের রেল স্টেশন এবং যে শিলচর আপনি যে এতবার গেছেন, ওখানে গিয়ে কী অনুভব হয়েছে? যে ওনারা বা শিলচরবাসী কি সেইভাবে 19শে মেকে ধরে রাখতে পারছে সেই ইতিহাসকে? আপনাকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। একটি অসাধারণ বিষয় উল্লেখ করেছেন। আসলে কি, আপনি যখন কোনো কিছুর জন্য কষ্ট করেন, কষ্টার্জিত বস্তু, তার কষ্টটা আপনি বোঝেন। ঠিক। পূর্ব পাকিস্তানে তাদের 71-এ তাদের উপর 52-তে কি আন্দোলন হয়েছিল, কি দুর্বিষহ দিন কাটিয়েছেন, যারা সে সময় ছিলেন তারা বুঝতে পারেন। আমরা তো কাগজে পত্রে পড়ে আমরা ইতিহাস জানি। আজকে শিলচরের মানুষ ভাষার প্রতি, মাতৃভাষার প্রতি কতটা অনুরক্ত, আমি নিজে গেছি, নিজে দেখেছি। এবং তাদের মধ্যে সৃষ্টিশীলতা প্রতিদিন এক অসাধারণ অন্য মাত্রা এনে দেয়। একটা ঘটনার কথা বলছি। একটি অনুষ্ঠানে বসে রয়েছি, অতীন দাস শিলচরের একজন প্রখ্যাত বরিষ্ঠ সংবাদ ব্যক্তিত্ব, লেখক। সকালবেলায় ওনার কাছে ফোন এলেন, আমি পাশে বসা। কি হলো? একটি প্রবন্ধের মধ্যে 2টি বাংলা বানান ভুল হয়েছে 19শে মের সকালে। এইটি নিয়ে রীতিমতো সরগোল অবস্থা। কেন বানানটি ভুল হলো? মানে আমি বলছি যে শিলচরের মানুষের যে কতটা আতে লাগার বিষয়, কেন বাংলা বানানটি ভুল হলো আজকে 19শে মে, মানে সচেতনতা। এডিটরকে বারবার ফোন করছে, উনি লজ্জায় ক্ষমা চাইছেন, কিন্তু কিছুতেই মানে এটা মানতে রাজি নয়। এই যে মানুষের ভাষার প্রতি যে ভালোবাসা, আমি আমার মিসেসকে নিয়ে বহুবার যাওয়ার সুযোগ হয়েছে। তো সেই সময় আমাদের প্রাক্তন মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেব তখন তিনি একটি অনুষ্ঠানে ছিলেন, আমিও ছিলাম সেই অনুষ্ঠানে অতিথি হিসেবে। আমি দেখছি কি, আমার তো ধারণা নেই শিলচর সম্পর্কে, একটি প্রতিবন্ধী লোক তার ছেলেকে কাঁধে বসিয়ে ভোরবেলা হেঁটে যাচ্ছেন। আমি ভাবলাম কোনো একটা কাজে যাবে হয়তো বা কোনো কিছু। মানুষ কাতারে কাতারে মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? একাদশ ভাষা দধিচির যে স্মৃতিসৌধ, সেখানে ফুল দেবার জন্য একজন প্রতিবন্ধী তার একটি ছেলেকে কাঁধে নিয়ে এই লাইনে দাঁড়িয়েছে। তাকে দাঁড়ানোর জন্য কোনো সরকার বাধ্য করেনি।
বা সে ওই লাইনে দাঁড়ালে পরে ওখান থেকে 500 টাকা পাবে, এরকম কোনো বিষয় নেই। আমি বোঝাতে চাইছি, এই 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে, কখন গিয়ে ফুল দেবে ভাষা শহীদদের প্রতি, এই যে তাদের যে চেতনাবোধ, সেটা কিন্তু আমি কি বলবো, আমি ভাবতেই পারিনি, আমার কল্পনাতেও ছিল না যে ভাষার প্রতি দরদটা এতটা হয়, এতটা শ্রদ্ধাশীল হয়। এবারই আমি অন্তত 4-5টি অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছি। এরা অসম্ভব, 19কে নিয়ে, বরাক উপত্যকার মানুষকে আমি শ্রদ্ধা করি, কারণ 19কে নিয়ে তাদের মধ্যে যে মাতম, তাদের মধ্যে যে উন্মাদনা, আপনি ভাবতে পারেন না আমাদের এখানে যেন পুজো হলে আমরা চলে আসবো। সেটাই। আগরতলায় চাকরি করেন, আমাকে আজকে বলছেন, দাদা আমি যাবো গিয়ে তো বাড়িতে, কালকে তো আবার পরশুদিন তো 19, ঈদে যেভাবে ফিরতে হবে দেশে, বাংলাদেশে যেভাবে ঈদে দেশে ফিরতে হবে, বরাকবাসী যেখানেই থাকুক 19-এ বরাকে ফিরতে হবে। এই যে সেন্টিমেন্ট, এই যে ভাষার প্রতি তাদের, এবং আপনি জানলে আরো খুশি হবেন, শিলচর বরাক উপত্যকার মানুষ কিন্তু অনেক বেশি সাহিত্য প্রেমী এবং অনেক বেশি সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করেন। প্রচুর কবি, এরা কিন্তু অসাধারণ লিখছেন, নতুন প্রজন্ম থেকে প্রবীণ প্রজন্ম পর্যন্ত প্রচুর কবিরা নিত্যদিন লিখছেন, চর্চাটা প্রচুর বেশি উচ্চতায় রাখেন। তার কারণটা হচ্ছে কি, এই ভাষাটাকে পাওয়ার জন্য, অর্জনের জন্য প্রাধান্য দিচ্ছে, তাদেরকে লড়াই করতে হয়েছে। ওই কষ্টটি তারা অনুভব করেছেন বলেই তারা কিন্তু আগামী প্রজন্মকে বাংলা ভাষার রক্ষা, আমি গর্ব করে বলতে পারি, বাংলা ভাষায় রক্ষা পশ্চিমবঙ্গের অবদান থাকতে পারে, ত্রিপুরার অবদান আছে বা ত্রিপুরার ভূমিকা রয়েছে, কিন্তু শিলচরবাসী, বরাকবাসীর যে পরিমাণে ভালোবাসা রয়েছে, যে পরিমাণে শ্রদ্ধাবোধ রয়েছে, এই মাতৃভাষায় প্রতি আগামী প্রজন্ম যাতে প্রাণিত হয়, তাহলেই কিন্তু আমরা 19কে রক্ষা করতে পারবো, 19-এর প্রতি সঠিক মর্যাদা দিতে পারবো। শুধুমাত্র একটি দিন 19 পালন করলে চলবে না, আরো বেশি বেশি ব্যাপকভাবে এই 19-এর ইতিহাস, 19-এর ঘটনা আগামী প্রজন্মের কাছে আমাদের পৌঁছে দিতে হবে। আপনি আরেকটা সুন্দর জিনিস বললেন এক্ষুনি কথায়, আমি শুনছিলাম, আমি বরাবরই শুনি আপনার কথা, যে জিনিসটা আমাদেরকে লড়াই করে অর্জন করতে হয়, সেই জিনিসটার প্রতি আমার কিন্তু আন্তরিকতা বোধ বা আমার কর্তব্যবোধটা বেশি থাকে। আপনি দেখুন, আজকের যে বর্তমান অবস্থা, অনেক জায়গায় হিংসার খবর পাই আমরা, অনেকের মধ্যে সম্প্রীতির কমে যাচ্ছে, সম্প্রীতি পাচ্ছি না। আসলে স্বাধীনতাটাও কিন্তু আমরা বলি অর্জন করেছি, কিন্তু আমি এর ভাগীদার নই, আমরা রেডিমেড পেয়েছি স্বাধীনতাটা। এই যে ভাষা আন্দোলন, দুটোই ভাষা আন্দোলন, যারা প্রাণ বিসর্জন দিয়ে বাংলা ভাষার অস্তিত্বকে রক্ষা করার জন্য প্রাণ দিয়েছেন, সেই জায়গার মানুষ যতটা বেশি এটাকে আলোকিত করে রাখছে যে এটা করা উচিত, আমার মনে হয় বিশ্বের প্রত্যেকটি জায়গার বাঙালিরা যদি এই ভাষা আন্দোলনের যে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে, যদি এই ভাষার প্রতি আন্তরিকতা বা ভাষাটিকে সংরক্ষণ, নিজ মাতৃভাষাটাকে সংরক্ষণ করার জন্য আমরা অগ্রসর হই, তাহলে কিন্তু আর আন্দোলনের মনে হয় প্রয়োজন হয়। একদম বিষয়টি কি মনে রাখতে হবে, আমাদের ইতিহাস থেকে শিক্ষা নেই। আজকে আমরা লন্ডনে থাকি, আমেরিকায় থাকি, যেখানেই বাঙালিরা থাকি না কেন, তাদেরকে 21-19 ভুলে গেলে চলবে না। তাদেরকে আমাদের দায়িত্ববোধের মধ্যে পড়ে, আমরা যেখানেই থাকি 21 এবং 19কে আমরা মর্যাদায় পালন করব। এবং আগামী প্রজন্মের কাছে, আমি যদি আমার ছেলে মেয়ের কাছে 21 এবং 19-এর তাৎপর্য তুলে না ধরি, তাহলে তাদের কি দোষ, তারা কি করে জানবে? তো সেই দায়িত্ববোধ থেকে আমাদের অভিভাবক অভিভাবিকাদেরও দায়িত্বের মধ্যে পড়ে আগামী প্রজন্মকে, কারণ অবশ্যই বাংলা ভাষার গুরুত্ব রক্ষায় 21 এবং 19-এর গুরুত্বটি তুলে ধরার। বাংলাদেশে যেটা সম্ভব হয়েছিল, কারণ সবাই বাংলারই অংশের মানুষ। ভারতবর্ষে সেটা প্রাদেশিকতা বা আঞ্চলিকতার একটা ঘেরাটোপে। আপনার কি মনে হয় না আজকে যে শিলচর স্টেশন, আজ পর্যন্ত আমরা ভাষা শহীদ স্মারক স্টেশন নাম করতে পারলাম না? এত বছর পেরিয়ে গেল, আমরা লড়াই করছি, 61 থেকে 2025 আজ পর্যন্ত শিলচর স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা গেল না। কেন? কোনোভাবে ওই বাংলার প্রতি আগ্রাসন, বাঙালির প্রতি আগ্রাসন, কোনোভাবেই এই বিষয়টি যে তাদের স্বাধীনতার লড়াই, এই বিষয়টি ঘোষণা করতে রাজি নয় সরকার। এই বিষয়টি
তাদের আমি অনুরোধ রাখবো ভারত সরকারের কাছে, অনতি বিলম্বে বরাকের বাংলা ভাষাভাষী মানুষের এই দাবির প্রতি বহুদিনের সম্মান স্বপ্ন। দাবি স্বপ্ন, তাদের এই শিলচর স্টেশনকে ভাষা শহীদ স্মারক স্টেশন হিসেবে ঘোষণা করা হোক। এতে করে ভাষা শহীদদের প্রতি আমরা যেমন শ্রদ্ধা জানাতে পারবো এবং আগামী প্রজন্মের কাছেও একটা বার্তা দিতে পারবো যে যারা আন্দোলন করেছিলেন তাদের আন্দোলন বৃথা যায়নি। আসুন আমরা 19কে রক্ষা করি, 19কে সমর্যাদায় সমহিমায় ফিরিয়ে দেই। আমার মনে হয় সেটিই হবে এবারের 19-এর সবচাইতে বেশি প্রাসঙ্গিক দিক। আপনার সঙ্গে কথা বলার কারণ এটাই যে এই সকল তথ্যগুলো খুব সুন্দরভাবে আপনি যে উপস্থাপন করেন সবার সামনে, সেটা সবার বোধগম্য হয়, আমরা সেটা বুঝতে পারি। আমাদের ভেতরে যে চেতনাবোধটুকু আপনি জাগিয়ে দেন তার জন্য এবং আমাদেরকে এই মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একিবি টিভি আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছে এবং সেই সঙ্গে আমিও একিবি টিভি কর্তৃপক্ষকে অশেষ কৃতজ্ঞতা জানাই। কারণ এমন একটি বিষয় নিয়ে এখানে আমি বললাম বা কে বললো সেটি বিষয় না, আজকের এই 19-এর চেতনাকে ছড়িয়ে দেবার জন্য আপনারা যে উদ্যোগটি নিয়েছেন, আবারও একিবি টিভি কর্তৃপক্ষ এবং শান্তনুদা আপনি সহ যারা এই আয়োজনের নেপথ্যে রয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে সমস্ত ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাদের পরবর্তী পরিবার প্রজন্ম, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। তারা ভালো থাকুন, বাংলা ভাষায় থাকুন। আসুন আমরা সকলে মিলে এই বাংলার ঐতিহ্যকে লালন করি, 21-19কে পালন করি। আমরা অনুষ্ঠানটি শেষ করব তার আগে 2-4টি কথা না বললেই নয়। আমরা মাতৃভাষা নিয়ে কথা বললাম, মাতৃভাষা মাতৃদুগ্ধ সম বললাম। মাতৃভাষা আমাদের জন্মগত অধিকার, তাই বলি মাতৃভাষার সংরক্ষণও কিন্তু আমাদের দায়িত্ববোধের পরিচয় বহন করে। মাতৃভাষাকে সংরক্ষণ করাকেও কিন্তু আমাদের কর্তব্যের বা অধিকারে থাকতে হবে। যারা যারা এই নিজ নিজ ভাষাকে সংরক্ষণ করবেন তাদের সবার এটা মাতৃভাষা, এই সংরক্ষণ করতেই হবে। আরেকটা কথা না বললেই নয়, কোনো আগ্রাসনই বাংলা ভাষা এবং বাঙালিকে আটকাতে পারবে না। বাঙালি এবং বাংলা ভাষা বিশ্বব্যাপী এগিয়ে থাকবে, আগেও থেকেছে, আগামী দিনেও থাকবে, আজও থাকবে। সকলে ভালো থাকুন। ভাষা শহীদদের প্রতি যাদের আত্মবলিদানে আজকের ভাষা অর্জন করা হয়েছে, ভাষার অধিকার আমরা ফিরে পেয়েছি, তাদের প্রতি সম্মানবোধে থেকে অনুষ্ঠান থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।